নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল প্রশ্ন অনুষ্ঠান আচার্য অর্ণব ভারতীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু, শুভ সন্ধ্যা তনুশ্রী। একদম, আমরা তো আলোচনাতে এগিয়ে যাব, টেলিফোনে বন্ধুরা আসবে। হ্যাঁ, কিন্তু দাদা একটা কথা বলি যে আজকে আমাদের আলোচনার একটা মূল জায়গা রয়েছে যে কোন নক্ষত্র খ্যাতির শীর্ষে পৌঁছবে। একদম, এটা তো থাকবেই, এটা তো আমরা শুনবো, কারণ নক্ষত্র নিয়ে আপনি একটা বিশদ আলোচনা করছেন। কিন্তু একটা জায়গা ফাঁকা রয়ে গেছিল। গেল সপ্তাহে আপনি সূর্যের কথা বলছিলেন, ছায়ার কথা বলছিলেন। তো সূর্যের যিনি স্ত্রী সংজ্ঞা, তার কি হলো? ও, সেই গল্পটা শেষ হলো না, মানে ছায়া তার একটা পার্ট হয়েছে আর একটা পার্ট হয়নি। আচ্ছা, আজকে সেই পার্ট নিয়ে একটু আলোচনা একটু শুনে নিই, তারপরে আমরা বিষয়ে যাই। ঠিক আছে। তো যারা গত সপ্তাহের অনুষ্ঠান দেখেছেন কিংবা দেখেননি, তারা আগের দিনের ইউটিউবটা সার্চ করলেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা দেখতে পাবেন। ইউটিউবে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের এপিসোডগুলো আপনারা পেয়েও যাবেন। কি করতে হবে? ডিটেইলসটা স্ক্রিনে আসছে, দেখে নেবেন। ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিতে হবে। আর সবথেকে বড় কথা হলো যে একটা কন্টিনিউয়েশন আছে আমাদের প্রোগ্রামের, আগেরটা ধরে পরেরটা, তারপরটা ধরে তারপরেরটা। ওই আধা কাপচা প্রোগ্রাম করে কোনো লাভ নেই। একটা সিরিয়াল থাকলে ভালো হয়, মেনটেন করা হয়। যাই হোক, আগের দিন আমি ভরণী নক্ষত্র বলতে যে ছায়ার কথা বলছিলাম, যে এবং সেই ঘটনাটা আগের দিন বলেছি। আজকে বলি সংজ্ঞার বিষয়টা কি হলো। এটার সঙ্গে একটা নক্ষত্র জড়িত, আর সেই নক্ষত্রের সঙ্গেই আজকের যে তুমি বললে বিষয়, এই বিষয় জড়িত, পুরো কানেক্টেড, একটার সঙ্গে একটা কানেক্টেড। ঠিক আছে, আজকে আমাদের আলোচনাটা হচ্ছে কোন নক্ষত্র খ্যাতির শীর্ষে পৌঁছবে। হ্যাঁ, এই নক্ষত্রের সঙ্গে এই সঙ্গীর বিষয়ে কানেক্টেড, এর সঙ্গে খ্যাতি কানেক্টেড, একটার সঙ্গে কানেক্টেড। এবং আমি যেটা বলি যে পুরাণের সঙ্গে বিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির সঙ্গে জীবন, এই চারটের একটা গোটা মেলবন্ধন। এটা আমি রিসার্চ করে দেখেছি যে এইভাবেই ব্যাপারটা সেজেছে কিংবা এইভাবেই ব্যাপারটা এসেছে। তো আজকে সঙ্গীর পাঠটা আমি বলি। তো সূর্যের প্রচণ্ড তেজে, তার সঙ্গে সেই তেজ সহ্য করতে না পেরে সঙ্গী তো তার বাপের কাছে চলে গেল, বাবার বাড়ি চলে গেল। বাবা হচ্ছে বিশ্বকর্মা, কিন্তু বিশ্বকর্মা সঙ্গীকে কিংবা সঞ্জনাকে রিফিউজ করে, বলে যে না, তুমি যাও তোমার হাজব্যান্ডের সঙ্গে যে থাকো গে। মানে এখনকার দিনের বাবাদের মতো নয় যে কি হয়েছে, আচ্ছা থেকে যা, আমার বুঝির পয়সা আছে, চল আমার সঙ্গেই থাকবি। তো ডিভোর্সটাকে সাপোর্ট করেনি আর কি বিশ্বকর্মা। তো তিনি বললেন যে না, তোমাকে স্বামীর সঙ্গেই থাকতে হবে। কিন্তু যেহেতু প্রচণ্ড তেজ ছিল সূর্যের, তা সেই জন্য সেটা সহ্য করতে না পেরে এবং সেখানে ফিরে না গিয়ে সঙ্গী কিংবা সঞ্জনা ঘটকি কিংবা আমরা বলি ঘড়ি, হ্যাঁ, মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ, সেই ঘটকির রূপ ধরে সে বনে বাজারে ঘুরতে থাকলো। এর মধ্যে বিশ্বকর্মা সূর্যকে যে বললো, ভাই তোমার এতটা, মানে জামাইকে বলছে যে এতটা তেজ যে আমার মেয়ে সহ্য করতে না পেরে চলে গেছে, তো তুমি তোমার তেজটাকে নিয়ে তো খুব সমস্যা হচ্ছে। সূর্য তখন বলছেন যে আমার এতটা তেজ, আমি তার কি করব। তখন বিশ্বকর্মা জমি যন্ত্র দিয়ে, কিংবা এখন যেটা আমরা ইংলিশে বলতে পারি লেদ মেশিন কিংবা জমি যন্ত্র দিয়ে সূর্যের অষ্টম তেজের এক প্রস্থের তেজটা কেটে দিলেন। মানে 7টা তেজ রইল, একটা তেজ উনি কেটে দিলেন। তাহলে ভাবুন যে বিজ্ঞানের কনসেপ্ট কোথা থেকে এসেছে, কোন পুরাণ থেকে এসেছে, যেখানে আমরা আলোচনা করেছি, কিংবা জমি যন্ত্রের কথা এসেছে, কিংবা লেদ মেশিনের কথা এসেছে। সেই তেজ কেটে দেওয়ার পরেতে তখন সূর্য যখন সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে, তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে সঙ্গী ঘুরে বেড়াচ্ছে ঘোড়ার রূপ ধরে বনে জঙ্গলে। সূর্যও তখন তার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বলে সেও তখন ঘোড়ার রূপ ধরে সঙ্গীকে ধাওয়া করে এবং সঙ্গীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এই সঙ্গী, ঘোড়ারূপী সূর্য আর ঘটকি রূপে সঙ্গী, এই দুজনের মিলনে জন্ম হলো আরো 3 সন্তানের। একটা হলো যমজ সন্তান, সেটা হলো অশ্বিনী কুমারোদ্বয়। আচ্ছা, অশ্বিনী কুমারোদ্বয়, যার দেহ ছিল মানুষের মতো কিন্তু মাথাটা ছিল ঘোড়ার মাথা, অশ্বিনী নক্ষত্র।
অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের যিনি অধিদেবতা অশ্বিনী কুমারোদয়, এইভাবে তার জন্ম হলো। তার সঙ্গে আরেকজনের জন্ম হলো, এটা বড় একটা আপনারা শুনবেন না, এত অব্দি গল্প কিংবা পুরাণ হয়তো আপনারা শুনলেও শুনতে পারেন, কিন্তু এর পরে যেটা বলবো এটা আপনারা শুনতে পাবেন না, যে তারপর তাদের আরেক সন্তান ছিল, তার নাম ছিল রেবন্ত। রেবতী নক্ষত্র। রেবন্ত, রেবন্তের নামেই কিন্তু আমরা বলি কৃত্তিকা নক্ষত্র, যার অধিদেবতা আমরা বলি রবি। অ্যাকচুয়ালি রবি নয়, অ্যাকচুয়ালি হলো রেবন্ত, রবির পুত্র। রবির পুত্র অশ্বিনী কুমারোদয়, রবির পুত্র হচ্ছে জম কিংবা জমি কিংবা এই সেক্টরটা, রবির পুত্র হচ্ছে রেবন্ত। কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে রেবন্ত কানেক্টেড, রবি ডাইরেক্ট কানেক্টেড নয়। হ্যাঁ, কারণ ছায়ার 3 পুত্র, শনি একজন, সে এক পুত্র। তারপর মেয়ে রয়েছে তাপ্তি, ছায়ার পুত্রী। তার সঙ্গে আরেক ছেলে ছিল, তার নাম হচ্ছে সাবর্ণী মনু। ঠিক আছে, তো একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। আর একটা সন্তান এই ঘটকি রূপে আপনি অশ্বিনী, আচ্ছা 3জন হচ্ছে অশ্বিনী 2জন, আর ওইদিকে রেবন্তী যমজ, আর ওদিকে হলো রেবন্ত। রেবন্তী যদি তুমি বলো, রেবন্তী হচ্ছে সে কিন্তু একদিক থেকে কোন এক দেবতার স্ত্রী, আমি দেবতার নামটা ভুলে গেলাম, মাথায় নেই, উনি কিন্তু আবার অন্য, রেবন্তীও আছে, তিনি কিন্তু অন্য। রেবন্ত হচ্ছে সূর্যপুত্র। এবার আজকে আমরা আলোচনার বিষয় তুমি যেটা বললে অশ্বিনী নক্ষত্র, যেখান থেকে অশ্বিনী কুমারোদয় থেকে এসছে অশ্বিনী নক্ষত্র। এবার এই যে অশ্বিনী কুমারোদয়, এদের ধরা হয় ভেষজের দেবতা। কে বলল? অ্যাকচুয়ালি এদের আগে বলা হতো অশ্বযোজৌ। অশ্বযোজৌ মানে 2টি অশ্বের মস্তক, মাথা। পরে খনার হাজবেন্ড তিনি এদের নামকরণ করেন অশ্বিনী কুমারোদয়, মানে ভেষজের দেবতা। অর্থাৎ দেবতাদের অসুখ বিসুখ হলে এরা কিন্তু সেবা শুশ্রূষা করত, অর্থাৎ রাজার অসুখের এরা কিন্তু দেবতা। সেই জন্য অশ্বিনী নক্ষত্র জাতক কিংবা জাতিকারা অবশ্যই কিন্তু ডাক্তার কিংবা শল্য চিকিৎসক কিংবা সার্জেন এই জায়গাটা কিন্তু বিলং করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাদের প্রশ্ন আছে যে ডাক্তার কোন নক্ষত্রের জন্য হয়, অশ্বিনী নক্ষত্র কিন্তু তার প্রধান একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে ডাক্তার হওয়ার সম্ভাবনা মোটামুটি 60 to 70% রয়েছে। তার সঙ্গে অশ্বিনী কুমারোদয়ের কিন্তু জন্যে এই যে কি বল অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রর আরো কতগুলো দিক রয়েছে। প্রথম কথা তেজ, ঘোড়া অটোমেটিক্যালি তেজ, অত্যন্ত তেজি, অত্যন্ত ফাস্ট ব্রেন, এদের ব্রেন চলে ভীষণ ক্যালকুলেটিভ। এরা কিন্তু আগামী দিন দেখতে পায়, আগামী দিনের বিপদের গন্ধের অ্যাডভান্স পায়। কারণ ঘোড়ার স্পিডের সঙ্গে আমরা কি বলি, একটা গাড়ির এতটা হর্স পাওয়ার, আমরা কিন্তু যে কোনো জায়গার স্পিড এখনো তার হর্স পাওয়ার, হ্যাঁ তার কি বল ইউনিট হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে প্রচন্ড স্পিড। তো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্রেন ক্যালকুলেটিভ এবং অত্যন্ত স্পিড। এরা শুধু তাই নয়, যেহেতু ঘোড়া যুদ্ধের একটা প্রতীক, অতএব এরা কিন্তু যোদ্ধাও বটে। অর্থাৎ উচ্চ জাতীয় যে কোনো কর্মযোগ, ধরুন ইউপিএসসি পরীক্ষা কিংবা WBCS, অর্থাৎ উচ্চ কেন্দ্রিক প্রশাসনিক কর্ম কিংবা লিডারশিপের ক্ষেত্রে কিন্তু এদের প্রচন্ড প্রশস্ত রাস্তা, এইসব দিকে কিন্তু এদের বিশাল ডেভেলপমেন্ট রয়েছে। নট অনলি দ্যাট, যেহেতু এদের মধ্যে ঘোড়া এটা লিড করে কোনো একটা জায়গা। আপনারা হয়তো জানেন যে ইতিহাসে রানা প্রতাপ সিংহ যখন খুব বিপদে পড়েছিল, তার গায়ে যখন বর্ষা লেগেছিল, সেই সময় কিন্তু চেতাক তার যে ঘোড়া, সে কিন্তু রানা প্রতাপ সিংহকে পিঠে নিয়ে পুরো যুদ্ধক্ষেত্র থেকে, মানে আকবরের যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু সম্পূর্ণ তাকে একটা অন্য দিশায় নিয়ে চলে যেয়ে তার প্রাণ রক্ষা করেছিল। এটা হলো ঘোড়ার দূরদর্শিতা। তাই জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ভীষণ দূরদর্শিতা থাকে, দূরদর্শী সম্পন্ন ব্যক্তি হয় নর্মালি। কিন্তু এদের মুশকিলটা কি, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখা যায় বিভিন্ন সেক্টরে এদের অত্যন্ত তেজ বলে এদের প্রেশারের একটা সমস্যা দেখা যায়।
এদের অত্যন্ত তেজ, এবং যেহেতু এই নক্ষত্র কেতুর অন্তর্গত, তাই স্কিনের প্রবলেমে কিন্তু এদের ভোগার একটা ভীষণ সম্ভাবনা দেখা যায়। শুধু তাই নয়, যদি আমরা একটু নেগেটিভ দিকে দেখি, সরি টু সে, যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু মা চলে গেল, তারপরে বাবা এরকম করে অসুস্থ হয়ে পড়ল, মানে বাবার সঙ্গে মারা বিচ্ছেদ হয়ে গেল, এই জন্য অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু একটু কোনো কোনো ক্ষেত্রে এই পারিবারিক সমস্যায় ভোগে। অর্থাৎ মা বাবার মধ্যে কোনো সমস্যা থাকে, মা বাবার মধ্যে একটা ইগোর একটা লড়াই থাকে। যদি মা বাবার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র থাকে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্র যদি চতুর্থভাবে কারোর যেয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের মা বাবার মধ্যে সম্পর্ক একটা ভালো হয় না। যদি তৃতীয়ভাবে পড়ে, তাহলে তার যারা ভাই বোন রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যহানির যোগ দেখা যায়। বিশেষ করে এদের কিন্তু পায়ের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা একটু বেশি বয়সে, মেরুদণ্ডে শিরশিরে ব্যথার সমস্যা, মাঝে মধ্যে তলপেটে একটু ব্যথার সমস্যা, এরকম সমস্যায় কিন্তু মেয়েরা ভুগতে পারে। মেয়েরা ভুগতে পারে। যদি ছেলেরা হয়, তাহলে ছেলেদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাঙন ক্ষেত্র, ভাঙার একটা ক্ষেত্র কিন্তু দেখতে পাওয়া যায়। অতএব সেই রকম জায়গাতে যদি আমরা বিচার করি, তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক এবং জাতিকারা সেই ক্ষেত্রে ফোন আছে বোধহয়। বলেন কিছু। আচ্ছা, আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমাকে কিছু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণা চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন কৃষ্ণা? কলকাতা বউবাজার থেকে। আচ্ছা, দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, আমি দেখি এবং আমার মাও দেখেন। আচ্ছা, আমাদের ওনার অনুষ্ঠান ভীষণ ভালো লাগে, ওই কারণেই। কেন ভালো লাগে বলুন তো একটু, আমরা শুনতে চাই। কেননা কেন দেখবেন আপনারা, এটা দাদার একটা নিজের প্রশ্ন যে আচ্ছা কেন ওনাকে আপনাদের ভালো লাগে? কেন কি ম্যাডাম, উনি যা বলেন সেগুলো বাস্তবের সঙ্গে অনেক বেশি মেলে, তো ওই কারণেই ওনাকে আমরা ফলো করছি বেশ কয়েকদিন। এবং আমার মা, আমি তো প্রতিদিন থাকি না, আমার ডিউটি পারপাসে নিয়ে বেরিয়ে যাই, আমার মা প্রত্যেকদিন ওনার অনুষ্ঠান, মানে যে কটা দিন আর কি ওনার অনুষ্ঠান হয়, তো সেই কটা দিন আমার মা ওনাকে ফলো করে। ওনার সপ্তাহে একদিনই অনুষ্ঠান হয়, শুক্রবার দিন সন্ধ্যে 6:35, সারা সপ্তাহে। একদম। আমি বলছি না ম্যাডাম, আমি তো ডিউটি পারপাসে বেরিয়ে যাই, তো আপনি আপনার ডেট অফ বার্থ এবার বলুন। হ্যাঁ, November 9, 1998। 9/11/1998। হ্যাঁ, 9/11 মানে নভেম্বর। সময়টা দুপুর 2:57। আচ্ছা, কোথায় জন্ম? জন্ম বর্ধমানে। দুপুর 2:57 57 বর্ধমান। দুপুর, তাই না? PM। জন্ম হচ্ছে বর্ধমানে। বর্ধমানে জন্ম আপনার। ওকে, তার মানে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার। আচ্ছা, প্রথম কথা আপনাকে বলি, আপনি যতই কষ্টে থাকুন আর যতই আপনি অন্য কিছু নিয়ে টেনশন করুন, অর্থক্ষেত্র নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এমন একটা সময় আসবে, কিংবা এখনো আপনি দেখবেন, যদি খালি পকেটেও আপনি রাস্তায় বেরোন, কোনো না কোনো জায়গা থেকে 2 টাকা হলে আপনার পকেটে চলে আসবে। মানে আমার বক্তব্য হচ্ছে, অর্থ নিয়ে আপনি বিশাল টেনশন করবেন না, কিন্তু আপনার মুশকিল হচ্ছে অর্থ নিয়েই টেনশন করা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথাতে কিছু মানে ভুল ভাববেন না। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অর্থনৈতিক অভাবনা না থাকলেও একটা ওনার মনের মধ্যে একটা চাহিদা থাকে যে আমার টাকা পয়সা যেন শেষ না হয়ে যায়, বা কি হবে। একদম তাই তো, উনি একটু টেনশন করেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি ভীষণ ভাবি। হ্যাঁ, অর্থটা নিয়ে আপনি টেনশন করছেন তাই নয়। আপনার প্রথম কথা বলি, আপনার লগ্ন হচ্ছে মীন এবং রাশি হচ্ছে কর্কট। এটা কি আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এর সঙ্গে একটা কথা বলি, যে আপনার ক্ষেত্রে
যে কোনো প্রবলেম যখন আপনার কাছে আসে আপনি সবসময় চেষ্টা করেন প্রবলেমটা নিজে সলভ করতে, কাউকে বিরক্ত না করতে, কাউকে ডিস্টার্ব না করতে। অনেকে আছে প্রবলেমে পড়লে একে বলে তাকে বলে ওকে বলে, কি করে প্রবলেম থেকে বেরোবে, টেনশন করে। কিন্তু আপনি চেষ্টা করেন ব্যাপারটা গ্রিপে রাখতে, কারোর সঙ্গে ডিসকাস করে আপনি কোনটা পছন্দ করেন না। নিজের প্রবলেম নিয়ে অন্যের প্রবলেম শুনে তাকে সলভ করার চেষ্টা করেন, নিজের প্রবলেম কাউকে বলেন মানে না। একটু চাপা নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়, কিন্তু নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে হ্যাঁ, একটু নিজের সমস্যাটাকে নিজের মধ্যে ইনহাল করে নিচ্ছে। হ্যাঁ। আর একটা কথা বলি, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন জানি না, যদি আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন তাহলে আপনার পক্ষে খুব ভালো একটা রুট হতো, কিংবা যদি আপনি পল সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন সেটা আপনার পক্ষে ভালো একটা রুট হতো। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার পড়াশোনাটা কোন সেক্টরে? আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আর্টসে। আর্টসেই করেছেন, পল কিন্তু সায়েন্স ও বাংলা আর্টস হতো। নিয়ে। হ্যাঁ হ্যাঁ, উনি আর্টসেই করেছেন কিন্তু পল সায়েন্সে করেননি। তোমার নামটা কি বললে ভাই? কৃষ্ণা। কৃষ্ণা। এই জন্যই আমি বলি, তোমাকেও বলি এবং সবাইকে এর সঙ্গে বলি, এই জন্য আমি বলি যে প্রথমে এসো। তাতে তুমি এখন যে স্ট্রাগল পিরিয়ডটা ভোগ করছো কিংবা যে টেনশনটা ভোগ করছো, পল সায়েন্স নিয়ে পড়লে তোমার আজকের ডেটেতে এত টেনশন ভোগ করতে হতো না। বিশেষ করে তোমার কর্মজীবনে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে আমি যেটুকু দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক নানান রকম খুচখাচ ঝঞ্ঝাট যে কোনো মহলের সঙ্গে কিছু কিছু ইন্টারনাল পলিটিক্সের তুমি কিছু না করেও শিকার হয়ে যাচ্ছ। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম ঠিক। না না, একদম ঠিক না, ভুল হলে বলো যে না আপনি ভুল বলছেন এই জায়গাতে, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি কোনো কিছু না করে এটা আমার সাথে হয়, এটা আমি ফিল করি। হলো তো এই যে তার কারণই হচ্ছে যে যেহেতু কেতুর সঙ্গে বৃহস্পতি, তোমাকে বলে লাভ নেই, তুমি আসলে কি বুঝবে, তাও বলি যে কেতুর সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে আছে এবং যে নক্ষত্রে বৃহস্পতিটা বসে আছে সেটা খুব একটা ভালো ক্ষেত্র কিন্তু এখান থেকে শো করছে না, কারণ শনির ঘরে বসে আছে, কুম্ভতে বসে আছে। তো শনি বৃহস্পতি কানেকশনটা তোমার কিন্তু যে কোনো জায়গায় একটা ঝঞ্ঝাট, টাকা এলেই টাকা আসার আগেই খরচের জায়গাটাকে তৈরি হয়ে থাকে। Am I wrong? হ্যাঁ, না একেবারেই ঠিক। যার জন্য সেভিংসটাতে সমস্যা হয়, ওটাই ওর টেনশনের কারণ। হ্যাঁ, এটার সঙ্গে একটা টেনশন আছে, সেটা হচ্ছে বিবাহ ক্ষেত্র নিয়ে ওর টেনশন আছে। হ্যাঁ স্যার, একেবারেই তাই। আমি বিবাহ নিয়েও ভীষণ টেনশনে আছি। বিবাহ নিয়েও খুব টেনশন। আজকের ফোনটা তুমি কেন করেছো কৃষ্ণা? বিবাহের জন্য, কিছুটা আমি কর্মের জন্য। মেইনলি বিবাহের জন্যই করেছি। এবং 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 বিবাহ নিয়ে যে টেনশনটা তোমার হচ্ছে না, আমি যদি খুব ভুল না বলি, তোমার বিবাহের ক্ষেত্র মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মে মাসেই তোমার কিন্তু দু একটা ভালো কানেক্টিভিটি দেখা যাচ্ছে। সবে শুরু হলো আজকে 1 মে। 6 তারিখের পর থেকে এপ্রিল মাসে কি কিছু কানেকশন তৈরি হয়েছিল? না। হ্যাঁ স্যার, না এসেছিল একটা সম্বন্ধ, কিন্তু সেটা ডিনাই করা হয়েছিল। আর একটা ছোট্ট প্রশ্ন করছি, হ্যাঁ কিংবা না উত্তর দিও, কোন কানেকশন কি তোমার কেটে গেছিল, মানে হৃদয় ঘটিত কানেকশন একটা সময়ে, বছর 3 আগে? হ্যাঁ হ্যাঁ 3 বছর আগেই? হ্যাঁ, ওরকমই টাইম পিরিয়ডটা ওরকমই। ঠিক আছে, আমি এটা নিয়ে আর কিছু বলবো না, তবে এটা বলবো এটাকে কিন্তু মানে এটাকে ঠিক করা যায় এবং তোমার সাইকোলজিক্যালি তোমার যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল এখান থেকেও তোমাকে বার করা যায়, এবং তোমার যে মাঝে মধ্যে একটা ইন্টারনালি একটা ডিপ্রেশন তৈরি হয়, হতাশা তৈরি হয়, যেটা খানিকক্ষণ তোমাকে ডিপ্রেস রাখে, আবার তুমি ওঠো বটে, কিন্তু এগুলোকে যদি না কাটাও, মাথার যদি এই জায়গাগুলোকে যদি তুমি না ডিস্টার্বেন্স না কাটাও, তুমি হাঁটবে কি করে? কারণ এরপরে তোমার আস্তে আস্তে দেখা যাচ্ছে থায়ের অংশের পেছন দিকে খানিক চিবনো ব্যথা, মাঝে মধ্যে পেটের বাদিকের একটু নিচে 2-3 মাস 4 মাস বাদে একটু চিনচিনে ব্যথা, এগুলো তুমি অনুভব করবে। সঙ্গে ফোরহেড, মাথার এই জায়গাতে দিপ দিপ করে একটু ব্যথা, এগুলো তোমার অনুভূত হবে। এখনো হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, হয় এগুলো হয়। ডাক্তার হলে ভালো হতো, আমি ডাক্তার হলে ভালো হতো। তো এখন এই জায়গাগুলোকে তুমি যদি সলভ করে নাও তাহলে ভালো হয়। দেখো আমি একটা কথা বলি, অ্যাস্ট্রোলজিটা এমন একটা সাবজেক্ট,
এখান থেকে তুমি এই আজকে আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে বলছিলাম যে এখান থেকে তুমি লাইফের সবকটা একটা টোটাল বিচার তুমি কিন্তু পাবে। বুকে হাত দিয়ে বলো তো 4,500 4 থেকে 4,500 অ্যাস্ট্রোলজার আছে সারা পশ্চিমবঙ্গে, কজনের কাছে যে তুমি একটা টোটাল জীবনের পর্যালোচনা পেয়েছো? আমার তো তোমার সঙ্গে 3 মিনিট কথা বলেছি, তোমার বিবাহ নিয়ে বলেছি, তোমার প্রেম নিয়ে বলেছি, তোমার কর্মজীবন নিয়ে বলেছি, তোমার গুপ্ত শত্রুতা নিয়ে বলেছি, তোমার মায়েরও যে পেটের একটা অপারেশন রয়েছে সেটাও বলে দিলাম। হ্যালো, একটা ছোট্ট কোশ্চেন আছে আমার। ছোট কোশ্চেন? আমার একটা রিলেশন বর্তমানে আছে, জানি। তো ওটা কি মানে কোনো রকম এগোবে নাকি মানে কেটে যাবে? ওটা কিন্তু তুমিও বুঝছো, ওটা কিন্তু ত্রিশঙ্কুর জায়গায় দাঁড়িয়ে আছে, না নিচে আছে না ওপরে আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন এবার তোমাকে করবো কৃষ্ণা। তোমার যদি একটা এরকম রিলেশনশিপ থেকেই থাকে, তাহলে তুমি সম্বন্ধগুলো থেকে এগোচ্ছ কেন? তুমি বলছো না যে একটা এসেছিল এপ্রিল মাসে, আমরা ডিনাই করেছি। ম্যাডাম এসেছিল, আমি মানে শুধু আসার মানে কথাটা শোনার পরে আমি ডিনাই করে দিয়েছি ওনাদের। তাহলে তুমি বাড়িতে বাবা মাকে বলো যে আমার এরকম একটা রিলেশন আছে, তোমরা এই ব্যাপারে এগো। তার মানে সেটা ত্রিশঙ্কু, সেটা এগোনোর মতো নয়। পর আমি বলে দিয়েছি এখন যেরকম আমি একটা রিলেশনে আছি। ঠিক তাই। এবার এই যে ত্রিশঙ্কুর অবস্থা, আপনি বলেছেন এটা কাটানো যায়। হ্যাঁ, এটা কাটাতে হবে, সঙ্গে দেহটার দিকে নজর দিতে হবে, ডিপ্রেশন কাটাতে হবে, এবং তোমার জীবনের যে একটা মূল রুট সেই রুটে ফিরিয়ে আনতে হবে। তা গোটা জীবনটা আমার কাছে একটা চার্ট পড়া না এক্সরের মতো। ডাক্তার যেমন একটা এক্সরে কিংবা ইসিজি করলে তার বুকের সব কন্ডিশন দেখতে পায়, আমি চার্টে সবটা দেখতে পাই। এত কম সময় তোমার সবটা বলতে পারলাম না, বাট ইয়েট আমি যদি সময় পেতাম তোমার গোটা জীবনটাকে না, আমি সুতোতে যেভাবে পুঁথি সাজানো থাকে, আমি তোমার জীবনটা পুঁথির মালার মতো সাজিয়ে দিয়ে গলায় পরিয়ে দিতাম, দেখতে তোমার সৌন্দর্যটা কত বেড়ে যেত। যদিও তুমি সাদা খুব পছন্দ করো। যদিও আপনি যদি মানে বলেন। হ্যালো, হ্যাঁ বললাম তো, ওটা ত্রিশঙ্কুর অবস্থায় আছে, ওটা ত্রিশঙ্কুর অবস্থায় আছে, ওটা আরো খানিকটা এগিয়ে যাবে, তারপরে কিন্তু দুলবে। সেই জায়গাটা কিন্তু মেনটেন করো। অনেক ধন্যবাদ কৃষ্ণা। আমার মনে হয় তুমি কোথাও একটা মানে কি বলবো, একটা দুবিধার মধ্যে রয়েছে যে কি করব। আমি বলবো তুমি একবার যোগাযোগ করো। তোমার বাড়ি বউবাজার, আমার মনে হয় আপনার গড়িয়াহাটে তো আপনার নতুন একটা গড়িয়াহাটে চেম্বার, নতুন চেম্বার আপনার ওপেন হয়েছে আপনাদের জন্য, মানে যারা আসতে পারছেন না, তো যারা কলকাতা থেকে বারাসাত অবধি আসতে পারবেন না, তারা গড়িয়াহাট চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। দেখিয়ে নাও কৃষ্ণার জীবনটাকে গড়ে নাও, যাতে করে তোমার ভবিষ্যৎ জীবন ভীষণ সুন্দর হয়। একটা কথা বলবো, আমি আপনাকে ম্যাজিশিয়ান বলতে পারবো না, কারণ আপনি ম্যাজিশিয়ান নন, আর অ্যাস্ট্রোলজার ম্যাজিশিয়ান হতে পারে না। তাহলে অ্যাস্ট্রোলজারের জায়গাটাই থাকবে না। একজন মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে যায় জীবন গড়তে, ম্যাজিক দেখতে নয়। ম্যাজিকটা হতো একটা বিজ্ঞান, ম্যাজিক বিজ্ঞান, কিন্তু ম্যাজিক জীবন করতে পারে না। লোকেরা চায় কি অলৌকিক দেখতে, বাট আই অ্যাম নট অলৌকিকিয়ান। আমি অলৌকিকিয়ান নই, আমি অলৌকিক নেই আমার কাছে। অতএব একটা ছকে ওর যা ছিল, যা আছে, যা থাকবে, সবটা আপনি বললেন। হ্যাঁ, সবটা বললাম, আর কি বলবো। এবার তাও কি সময় কম, তাও এইটুকু সময়, এরপরে নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, এবং ওর ফিচার রয়েছে, যখন সামনে দেখবেন এক্স্যাক্টলি ওর হাত রয়েছে, পাম রয়েছে, সবকিছু দেখে গোটা জীবনটা সাজাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আমার চেম্বারে। এই লোকজন বলে না এত সময় কিসে লাগে, এই জন্য এতটা সময় লাগে, কারণ একটা মানুষের গোটা জীবন পর্যালোচনা করা। আমি তো বারবার বলি, যারা যান যে কোনো জায়গা, দেখবেন তো বুকে হাত দিয়ে যে সবটা জেনে আসতে পারছেন কিনা, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন কিনা। আর আমার তো কমেন্ট বক্স খোলা আছে, আজ অব্দি যাদের দেখেছি তারা প্রত্যেকে কোনো কমেন্ট করেছে আজ অব্দি? করেনি, তো দে অল আর স্যাটিসফাইড। অনেক ধন্যবাদ আপনাকে। শুক্রবারের অপেক্ষায় থাকলাম আমরা, পরবর্তী গল্প নিয়ে অবশ্যই শুনবো। হ্যাঁ, প্রত্যেক মানুষ আমাকে অনেক কমেন্ট করেছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ আমার তরফ থেকে, এবং নমস্কার।